ইসলামী ব্যাংকে আবারও কি ভয়ঙ্কর লুটপাটের আয়োজন চলছে? বাংলাদেশ ব্যাংকের ভেতরে বসে কারা কলকাঠি নাড়ছে? একদিকে বলা হচ্ছে ব্যাংক খাতকে সম্পূর্ণ রাজনীতিমুক্ত করা হবে, আর অন্যদিকে বেছে বেছে নির্দিষ্ট আদর্শের মানুষদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হচ্ছে। আড়ালে কি সেই এসালম গ্রুপই আবার নতুন কোনো চেহারায় ফিরে আসছে, নাকি নতুন কোনো মাফিয়া চক্র দেশের সবচেয়ে বড় ব্যাংকটি গিলে খাওয়ার পাঁয়তারা করছে? দেশের লাখো কোটি সাধারণ মানুষের আস্থার প্রতীক ইসলামী ব্যাংক বাংলাদেশকে ঘিরে চলছে এক গভীর অন্ধকার এবং অবিশ্বাস্য রাজনৈতিক ষড়যন্ত্র। আজ আমরা সেই থলের বিড়াল বের করে আনব। পুরো ঘটনা জানলে আপনিও চমকে উঠবেন। ঘটনা শুরু বাংলাদেশ ব্যাংকের একটি অত্যন্ত আকস্মিক এবং নাটকীয় সিদ্ধান্তে। আপনারা হয়তো জানেন, গত 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ইসলামী ব্যাংকে ফ্যাসিবাদের দোসর এসালমের কবল থেকে মুক্ত করতে পূর্বের দুর্নীতিগ্রস্ত বোর্ড ভেঙে দেওয়া হয়েছিল। সেখানে বসানো হয়েছিল 5 জন স্বতন্ত্র পরিচালক নিয়ে একটি নতুন বোর্ড। সেই পুনর্গঠিত পরিচালনা পর্ষদেরই অন্যতম একজন সদস্য ছিলেন মোহাম্মদ আব্দুল জলিল। কিন্তু হঠাৎ করেই কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই বাংলাদেশ ব্যাংক তাকে পরিচালনা পর্ষদ থেকে প্রত্যাহার করে নেয়। তার শূন্যস্থানে নতুন পরিচালক হিসেবে বসানো হয় এস.এম. আব্দুল হামিদকে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই মোহাম্মদ আব্দুল জলিল কে ছিলেন এবং কেন তাকে এভাবে তড়িঘড়ি করে ছুঁড়ে ফেলা হলো? তার কাজে কি কোনো দুর্নীতি ছিল? তিনি কি এসালমের মতো টাকা পাচার করছিলেন? উত্তর হলো না। তার একমাত্র অপরাধ বা অযোগ্যতা হিসেবে যেটা দাঁড় করানো হয়েছে তা হলো তার রাজনৈতিক পরিচয়। একটু পেছন ফিরে তাকালে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ভাইরাল হয়, যেখানে আব্দুল জলিলকে বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদের সাথে দেখা যায়। ব্যাস, রাজনৈতিক অঙ্গনে আর সচেতন মহলে কান পাতলে শোনা যাচ্ছে মূলত জামায়াতপন্থী হিসেবে পরিচিত হওয়ার কারণেই তাকে এই বোর্ড থেকে ছিটকে পড়তে হয়েছে। যোগ্যতা বা দক্ষতার চেয়ে এখানে রাজনৈতিক মেলামেশাকেই সবচেয়ে বড় অপরাধ হিসেবে দেখা হয়েছে। সবচেয়ে কৌতূহলোদ্দীপক এবং হাস্যকর ব্যাপার হলো এই ঘটনার টাইমিং। ঠিক এমন একটা সময়ে আব্দুল জলিলকে বহিষ্কার করা হলো যখন খোদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর অত্যন্ত কড়া ভাষায় একটি ঘোষণা দিয়েছিলেন। গভর্নর সাফ জানিয়ে দিয়েছিলেন, এখন থেকে ইসলামী ব্যাংক আর কোনো নির্দিষ্ট গ্রুপ, রাজনৈতিক দল বা কোনো পরিবারের হয়ে কাজ করবে না। শুধু ইসলামী ব্যাংকই নয়, দেশের কোনো ব্যাংকেই আর দলীয় স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না। গভর্নরের এই কথাগুলো শুনতে খুব চমৎকার, একদম নিরপেক্ষ এবং পেশাদারিত্বে ভরপুর মনে হলেও বাস্তবের মাটিতে এর প্রয়োগ দেখলে যে কারো মনে খটকা লাগবে। দেশের এতগুলো সরকারি বেসরকারি ব্যাংক, যেখানে পদে পদে বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে সদ্য বিদায়ী ক্ষমতাসীনদের আশীর্বাদ পুষ্ট লোকজন এখনও বহাল তবিয়তে বসে আছে, সেখানে বাংলাদেশ ব্যাংকের নজর আটকে আছে শুধু একটি মাত্র ব্যাংকে। শুধু একটি নির্দিষ্ট মতাদর্শের মানুষকে টার্গেট করে সরানো হলো। একেই কি বলে সিলেক্টিভ জাস্টিস বা বেছে বেছে বিচার? গভর্নরের এই দ্বিমুখী নীতির পেছনের আসল উদ্দেশ্য বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। এটা কি অরাজকতাই বাংলাদেশ নাকি? এটা একটা খারাপ ওদের নিয়ম নীতি। তাই গভর্নরের অবশ্যই আমরা গভর্নরের দৃষ্টাকন করছি। সম্প্রতি নেত্র নিউজের এক চাঞ্চল্যকর এবং ভয়াবহ প্রতিবেদনে উঠে এসেছে এক অবিশ্বাস্য তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, স্বয়ং বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর নিজেই নাকি মেগা লুটেরা এসালমের ভাইয়ের ব্যবসায়িক পার্টনার। রক্ষক যদি নিজেই ভক্ষকের পার্টনার হয়, তবে এই দেশের সাধারণ মানুষ কার কাছে গিয়ে বিচার চাইবে? দর্শক, ইসলামী ব্যাংকের এই অজানা অধ্যায় নিয়ে আমাদের বিশ্লেষণ যদি আপনাদের ভাবায়, তবে এই রহস্যের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজ দেশের রাজনীতি ও অর্থনীতির এমন সব ভেতরের খবর, গোপন ষড়যন্ত্র ও এক্সক্লুসিভ বিশ্লেষণ সবার আগে পেতে এখনই গল্প নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। চলুন এবার একটু পেছনের ইতিহাসে ফিরে যাই, তাহলে পুরো গেম প্ল্যানটা বুঝতে সুবিধা হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ, যা একসময় তিলে তিলে গড়ে তুলেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এর সাথে যুক্ত লাখো সাধারণ মানুষ। এসালম গ্রুপের আগ্রাসনের আগ পর্যন্ত এটি ছিল দেশের সবচেয়ে সফল, লাভজনক এবং সাধারণ মানুষের 1 নম্বর আস্থার প্রতীক। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে প্রতীত স্বৈরাচার শেখ হাসিনার সরকার ব্যাংকের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়। ব্যাংকটি তুলে দেওয়া হয় দেশেরও সবচেয়ে বড় লুটেরা এবং মাফিয়া এস আলম গ্রুপের হাতে। জামায়াতপন্থী বা ইসলামপন্থী যে কারো ছায়াকেও ব্যাংক থেকে চিরতরে মুছে ফেলার এক সুপরিকল্পিত মিশন নিয়েছিল তারা। আর এই ব্যাংক দখলের প্রধান সহযোগী বা মাস্টার মাইন্ড কে ছিলেন জানেন? অভিযোগ রয়েছে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ছিলেন এসালমের এই ধ্বংসযজ্ঞের প্রধান সহযোগী।
রাজনৈতিক মহলে এটি ওপেন সিক্রেট যে স্বয়ং এস আলমের সুপারিশে নাকি চিপ্পু সাহেব রাষ্ট্রপতির চেয়ারে বসার টিকিট পেয়েছিলেন। এরপর এস আলম কিভাবে ব্যাংকটি গিলে খেয়েছে, কিভাবে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, দেশের অর্থনীতির মেরুদণ্ড চিরতরে ভেঙে দিয়েছে, তা আজ এদেশের প্রতিটি শিশুরও জানা। গত 5 আগস্ট ছাত্র জনতার রক্তের বিনিময়ে যখন স্বৈরাচারের পতন হলো, তখন সবাই ভেবেছিল ইসলামী ব্যাংক হয়তো এবার এই রাঘব বোয়ালদের হাত থেকে রক্ষা পাবে। কিন্তু বাস্তবে কি ঘটল? পতনের মাত্র 5 দিন পরেই দেশ যখন একটা চরম পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সশস্ত্র দলবল নিয়ে ইসলামী ব্যাংকের হেড অফিস দখল করতে নগ্ন হামলা চালায়। কেন এই মরিয়া চেষ্টা? কারণ রাজনৈতিক লুটেরাদের কাছে ইসলামী ব্যাংক সবসময়ই একটি সোনার ডিম পাড়া হাঁস। তারা ব্যাংকগুলোকে রাজনীতিমুক্ত করার সুন্দর বুলি আওড়ায়, আর সুযোগ পেলেই নিজেদের লোক বসানোর ধান্দায় থাকে। আব্দুল জলিলকে সরিয়ে দেয়ায় আজ সবচেয়ে বেশি খুশি হয়েছে কারা জানেন? এস আলম গ্রুপ এবং তাদের সুবিধাভোগীরা। খবর নিয়ে দেখুন, চট্টগ্রামের পটিয়ায় নাকি রীতিমতো খুশির বন্যা বইছে। মিষ্টি বিতরণ করা হয়েছে। এই পটিয়া থেকেই এস আলম সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে দলীয় ও আঞ্চলিক কোটায় প্রায় 10,000 লোককে ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগ দিয়েছিল। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন এই অবৈধ নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুত করা শুরু হয়, তখন তারা ভেবেছিল তাদের লুটের রাজত্ব হয়তো শেষ। কিন্তু এখন আব্দুল জলিলের অপসারণ তাদের মনে নতুন করে আশার আলো জাগিয়েছে। তারা খুব ভালো করেই বুঝতে পারছে সিস্টেমের ভেতরে এখনও তাদের আপনজনেরা বহাল তবিয়তে ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলেই তারা আবার ছবল মারবে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে বিষয়টা? এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে থাকা সেই পুরনো মাইন্ডসেট বা রাজনৈতিক বিভাজনের ভূত এখনও দূর হয়নি। শহীদ মীর মুগ্ধ, আবু সাইদের তাজা রক্ত আর হাজারো ছাত্র জনতা ত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশেও কি সেই পুরনো লুটেরা, মাফিয়া আর রাজনৈতিক শকুনেরাই রাজত্ব করবে? ইসলামী ব্যাংকে ঘিরে এই নতুন রাজনৈতিক মেরুকরণ আগামী দিনে দেশের অর্থনীতিতে কি ভয়াবহ প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। কারণ অর্থনীতি বাঁচলে তবেই বাঁচবে দেশ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এই সহজ সরল বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো এবং ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান। দেশের রাজনীতি, অর্থনীতি এবং পেছনের অজানা ও সব ষড়যন্ত্রের এক্সক্লুসিভ খবরের বিশ্লেষণ পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।